নতুন করে আমি তোমাকে তোমাদের সাথে এটা গল্প করতে বলতে চাইছিলাম। তোমার নামটা কি? এই দেশকে মমতা। মমতা খুব সুন্দরভাবে ওইটাই জিজ্ঞেস করে। আমি যেটা বলবো টকে ও একটা উত্তরে গিয়ে একটা খুব সুন্দর উত্তর দিল। ওইটাই গোটা কথা আমি যেটা বলবো ওইটাই জিজ্ঞেস করবো। ওইটাই আমি একটু ইলাবোরেটলি বলবো। আমি কথা বলেছি অনুকরণীয় জগতের অদ্ভুত নিয়মাবলী। আমরা চারদিকে কিছু নিয়ম দেখি, নিয়মগুলো কিভাবে দেখি তৈরি হয়, কিছু দেখছি সেখান থেকে নিয়মগুলো তৈরি হয়। দেখো অনুকরণীয় জগতে গিয়ে নিয়মগুলো খুব বিকুলিয়ার হয়। আমরা যেরকম দেখছি জগৎ ওরকম পাই না, এবং এটা নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছে। মানবার ডাক্তার ব্যাপার আইনস্টাইন আর বোরের মধ্যে, কিন্তু মাথায় রাখতে হবে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক হয়, ঝগড়াটা হাতে হয় না। ও একটা থিওরি দেয়, ও একটা থিওরি দেয়, এই থিওরি নিয়ে কাজ করা একটা ব্যাপার। সেগুলো নিয়ে আলোচনা করো। সেখানে একজন বলে যে আগে কে ঠিক হবে, তখন আমরা তো বিজ্ঞানের পশ্চিমবঙ্গ হচ্ছে কে কত বড় থিওরি লিখে চলে গেলে ঠিক হয় না, ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট কি বলছে সেটা দিয়ে ঠিক হয়। বিজ্ঞানের কোনো থিওরিকে পশ্চিমবঙ্গে বিচার করে নিতে হবে পরীক্ষা, সেই এক্সপেরিমেন্ট কি করে ডিজাইন হয়েছে সেই গল্পগুলো বলবো। আচ্ছা, এই আমাদের এই প্রোগ্রামটা এই মুহূর্তে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা প্রোগ্রাম হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 এর আন্ডারে এই পার্টিকুলার আউটরিচ প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করছি। এদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজ করি সেই ধরনের আউটরিচ প্রোগ্রাম। আউটরিচ প্রোগ্রাম মানে কি বিজ্ঞানীদের আমরা বিজ্ঞানী চর্চা করি, শুধু আমাদের চর্চা করাটাই দায়িত্ব নয়, বিজ্ঞানীকে যেন তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সেটা দেখো এটা উদ্দেশ্য বলছি ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটি ইন সায়েন্স where citizens celebrate achievement and application of science in an authentic festival ambience। আর আনন্দ সারাদিন মজা করবো, আনন্দ করবো, সারা মাঝে আমরা বিজ্ঞান শিখে যাবো। আজকে আমরা বক্তব্য শুনছি, সেকেন্ড হাতে তোমরা কিছু হাতে কোনো এক্সপেরিমেন্ট দেখাবে আরো স্যারেরা, এবং কিছু তারপর আকাশ দেখা, টেলিস্কোপ দেখবো, এই একটা আনন্দ সবটা মিলবে, ওর মধ্যেই আমরা কিছু শিখে নেবো। আমি এটা লিখেছি বিজ্ঞান গবেষণার পদ্ধতি, তার একটু আমি কোড দিয়েছি ইংরেজিতে, তোমরা লিখে দিতে পারো। আমি এটা বলছি না, এটা কার্ল মার্কসের একজন ইংরেজ আকাদমিক, সেটা হচ্ছে ফিলোসফার, নাম করা ফিলোসফার। তা বিজ্ঞান গবেষণার পদ্ধতিটা খুব সিম্পল পদ্ধতি, তিনটে স্টেপ: থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। আমি বলছি মানে থিসিস মানে নেচারকে দেখবো, নেচার অবজারভেশন করবো, করে আমি নেচার সম্বন্ধে একটা ধারণা করে নিই। আমি খুব সহজ বললাম, তাহলে একটা বলকে ছুঁড়ে দিলাম উপরের দিকে, কি দেখছি নিচে চলে এসেছে। আমি তখন গ্র্যাভিটি জানি না, আমি তখন খুব নেই, এখন কিছু শিখিনি, আমি শুধু কি বলটা উপরে ছুঁড়ে দিচ্ছি, বলটা নিচে চলে এসেছে। এটা বারবার করে দেখে দেখে আমি বলছি একটা ধারণাই করতেছি যে কোনো ভারী বস্তুকে যদি উপরে ছুঁড়ে দিই ওটা নিচের দিকে নেমে আসে। এটাই হচ্ছে আমার থিসিস, এটা আমার, এটাই জগতের নিয়ম। এবার কি করে বিজ্ঞান বলেছে এটা তো নিয়ম, সেটাকে ভুল করার চেষ্টা, এটাকে বলে অ্যান্টিথিসিস। ভুল কি করে ভুল করবো বলো, তুমি তো বল নিয়ে করেছো, আমি একটা পাথর নিয়ে দেখিতে পারে হচ্ছে কিনা, একটা আপেল ছুঁড়ে দেখিতে হচ্ছে কিনা, একটা অরেঞ্জ ছুঁড়ে দেখিতে হচ্ছে কিনা, বিভিন্ন জিনিস নিয়ে দেখছি। ও কি করছে, থিসিসটাকে ভুল করার চেষ্টা করছে। যখন ওই থিসিসটা অ্যান্টিথিসিসের আন্ডারে সাস্টেইন করে যাচ্ছে, মানে আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখছি না ওটা সবসময় ঠিক হচ্ছে, তখন বলছি না সিনথেসিস, যে ও এটাই জগতের নিয়ম। এবং যারা খুব শার্প মাইন্ডেড আমরা যদি খেয়াল করি, তখন ওই নিয়মগুলোর মধ্যে একটা ইউনিভার্সালিটি, যে নিয়মটা শুধু আপেলের জন্য সত্যি নয়, নিয়মটা গ্রহ নক্ষত্রের মধ্যেও সত্যি। এগুলো বিজ্ঞানের ইতিহাস খুব সুন্দরভাবে ডেভেলপ হয়। নিউটন কিন্তু শুধু আপেল পড়া দেখে তৈরি করেন, নিউটন আপেল পড়া দেখছে, ওর হাতে গ্যালিলিওর অবজারভেশন আছে, কেপলারের অবজারভেশন আছে, টাইকো ব্রাহের, ব্রুনোর অবজারভেশন আছে, সেখান থেকে ও জগতের একটা খুব সুন্দর নিয়ম তৈরি করার চেষ্টা করছে। বলছে দুটো মাসিক পার্টিকেল, এদের মধ্যে একটা ওরা কিভাবে একটা অপরকে এফেক্ট করে, আকর্ষণ করে, তার একটা সূত্র আছে। বিজ্ঞান গবেষণার পদ্ধতিতে এটা হচ্ছে তিনটা স্টেপ: থিসিস, অ্যান্টিথিসিস এন্ড ফাইনালি সিনথেসিস। তো থিসিস ও অ্যান্টিথিসিসের দ্বন্দ্ব নিরসনে অবশেষে সূত্র বার হয়ে
যেরকম মিল তবে খুব সুন্দর সূত্রের কথা এনার্জি কনজারভেশন সূত্র, সেকেন্ড ল সূত্র। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটা সূত্র বা ল যত ইচ্ছার সব প্রকাশ করবে মঞ্চের আপনি ঠিক করতে পারেন হোক না কেন, আমরা কোনোদিনই তাকে পরম অ্যাবসলিউট বলে দিতে পারবো। ওইটাই তো বলছিল না যে আমার যদি নতুন কিছু এক্সপেরিমেন্ট আসে সেখানে যদি দেখছি ওটা হচ্ছে না, তখন আমাকে অ্যাজ এ সায়েন্স আমাকে ওপেন থাকতে হবে যে হ্যাঁ আমি আমাদের নতুন ঘটনাটাকে এই সূত্র দিয়ে এক্সপ্লেন করতে পারছি না। তার মানে নেচারকে বোঝার জন্য আমাকে মাইন্ডকে ওপেন রাখতে হবে। তার মানে নিশ্চয়ই আরো কিছু বিকাশ সূত্র আছে যেটা বোঝার চেষ্টা করি। এখানটায় সায়েন্টিস্ট ওপেন সায়েন্সের চর্চা শুধু আমাদের যখন চর্চা করি আমরা দুটো স্কুল স্কুল তৈরি হয়ে যায়, একটা বলে সায়েন্সের সায়েন্টিফিক চর্চা, একটা হচ্ছে ফিলোসফিক্যাল স্কুলে আইডিয়ালিস্টিক চর্চা। মানে দেখো কেউ যদি আমি তোমাকে বলি ভগবান আছে, এটা খুব একটা নিরীহ স্টেটমেন্ট, তুমি বিশ্বাস করতে পারো আমি বিশ্বাস না করতে পারি, কিন্তু এটা কোনো প্রুভ করতে পারি না সায়েন্টিফিক। কিন্তু এই স্ট্যান্ড নিয়ে তো স্ট্যান্ড নিয়ে বসে আছে, সায়েন্স আগে থেকে স্ট্যান্ড নেয়, সায়েন্স প্রত্যেকটাকে পরীক্ষা কিভাবে বিচার করে নিতে চায়। সেই জন্য আমাদেরকে ওপেন রাখতে হবে। নতুন এক্সপেরিমেন্ট যখন দেখবো, নতুন ফেনোমেনন যখন দেখবো, তখন যদি পুরো সূত্র তাকে আর এক্সপ্লেন করতে না পারে তাহলে নতুন সূত্রটা বোঝার চেষ্টা করতে হবে। এই যে আমি আর খুব আমাদের একটা এক্সপেরিমেন্ট খুব তোমরাই বলতে পারবে, আমাদের তোমার হেল্প করবে। আমরা একটা জিনিস করছি, কি বলছি যে একটা বাক্স আছে, হ্যাঁ বাক্সটা বন্ধ, চারদিক থেকে বাক্সটা দেখা যাচ্ছে না বাইরে। এখন আমি তোমাদের প্রমিস করেছি বাক্সের মধ্যে আমি একটা বস্তুকে রেখেছি, আর বস্তুটা আকার আমি বলে দিয়েছি যে বস্তুটার আকার আমি আইদার একটা গোল আকারের জিনিস রেখেছি অথবা ট্রায়াঙ্গুলার আকারের বস্তু রেখেছি, কিন্তু বাক্সটা কিন্তু দেখতে পাচ্ছ না। তাহলে তুমি বলতে পারবে বাক্সের বস্তুটা কি আছে, গোল আছে না ট্রায়াঙ্গুলার আছে, বলতে পারবে না। কিন্তু আমরা পরীক্ষা করে জানতে চাইতে পারি বস্তুটা গোল আছে না ট্রায়াঙ্গুলার শেপ আছে। কি করে পরীক্ষা করবে? বলো বাইরে কি আছে সেটা না। এবার আমি বলছি বাক্স চারদিক থেকে বন্ধ করে নিয়েছি, বাক্স দরজা টরজা আছে সেগুলো সব তালা দিয়ে দিয়েছি, এবার বাক্সটা তুমি ভেতর বাইরে থেকে দেখতে পাচ্ছ না, ওর মধ্যে আমি বস্তুটা রেখেছি। বস্তুটা আমি বলেছি দু রকম হতে পারে, আইদার গোলাকার হতে পারে অথবা ট্রায়াঙ্গুলার হতে পারে। তুমি বলো কিভাবে করে রেডি দেখতে পারবা? তুমি বললে কি হাত ঢুকিয়ে টাচ করতে বস্তুটাকে, টাচ করে বুঝে যাবে না গোল আছে না। তাহলে এটা তুমি এক্সপেরিমেন্ট করলে তো তাহলে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট খুবই সহজ, তুমি হাত দিয়ে ধরলে ধরে বুঝে যাও এটা সার্কুলার। তাহলে এই পরীক্ষাটাকে আমরা কি বলবো? বস্তুর আকার মাপার পরীক্ষা। বস্তুর শেপটা আমরা জানতে পারলাম। এবার বস্তুর আরেকটা প্রপার্টি আমরা জানতে চাই, কি রং। ধরো আমি যখন বস্তুটা দুরকম রঙে আমি রাখতে পারি, ওইটা সার্কুলার মানে রেড হতে পারে অথবা ব্লু হতে পারে, তাহলে সব মিলে কতগুলো পসিবিলিটি তৈরি হচ্ছে? লাল রঙের গোলাকার বস্তু হতে পারে অথবা নীল রঙের গোলাকার বস্তু হতে পারে অথবা লাল রঙের ট্রায়াঙ্গুলার শেপের বস্তু হতে পারে অথবা নীল রঙের ট্রায়াঙ্গুলার শেপের বস্তু হতে পারে। তাহলে তুমি তো এইগুলো তোমাকে বলবে যে শেপ কি করে মাপবে বস্তুটা? হাত দিয়ে টাচ করে নেবে বস্তুটাকে, ধরে বুঝে যাবো শেপটা কি, সেটাই আমি এভাবে লিখে দিচ্ছি আকার পরিমাপ। এই এত কিছু যেটা বললাম এই শিল্পের কথাটা কি যে তার মানে বস্তুটা পরীক্ষাটা কি, আমি হাত ঢুকিয়ে দেবো, টাচ করবো, টাচ করে আর যখন আগে আমি জানতাম না শেপটা কি, টাচ করে বুঝে গেলাম ওই মধ্যে একটা গোলাকার আছে। আচ্ছা রং কিভাবে মাপবে? কি করে রং মাপতে পারো বস্তুটা? সব খুব সুন্দর ভাবে মাপবে, হ্যাঁ জাস্ট রং দিয়ে দেখবে। আচ্ছা এবার আমি একটু কায়দা করে আমি বলছি এমন একটা ভাবে পরীক্ষাটা করো তুমি শুধু রংটা জানতে পারবে, শেপটা জানতে পারবে। তুমি যদি দেখে খুলে তাহলে শেপটাও জেনে যাবে। তুমি বলতে তুমি বাক্সটার মধ্যে খুব ছোট একটা ছিদ্র করে দিলে পিন বলবো, ছিদ্র করে ওর মধ্যে দিয়ে আমি বস্তুটাকে দেখি, তাহলে বস্তুটা পুরো বস্তুটা দেখতে পাচ্ছি না, তাহলে শেপটা আমার ধারণা নেই, কিন্তু রংটা আমি জেনে গিয়েছি। ঠিক আছে, তাহলে ওইটাকে আমরা বলছি রং মাপার ব্যবস্থা। ওইটাকে এটাতে কোনো প্রবলেম আছে? এবার আমরা এই দুটো পরীক্ষাকে নতুন একটু পর কি করবো? প্রথমে আমি অবজেক্টটাকে নিয়েছি, নিয়ে আমি শেপ মেরেছি,
এই বস্তু বাক্সটাকে নিয়ে বারবার করছি, গোলাকার বস্তু পেয়েছি। তারপর আমি রং মেপেছি, পিন হোল দিয়ে দেখলাম ওটা নীল রঙ। আচ্ছা, এরপর যদি আমি আবার শেড মাপি, কি পাবো? কি সেটা কি? কি কালার এটা সিলভার আর গোল্ড পাবো। আমি এটা তো শেড মাপছি, কালার তো মাপছি না, শুধু আমি কাজ করে দেখছি, কি পাবো? সবাই একদিন তো আমার কথা বলতে পারবো তো, ওটা কি ট্রায়াঙ্গেল হয়ে যাবে? হবে না তো? তো এইটুকুই আমি বলতে চাইছি, এটা একটা খুব মারাত্মক জিনিস তোমরা বলেছো। কি বলছি? এখান থেকে আমরা একটা খুব বিশাল সিদ্ধান্তে উপনীত হয়েছি। বলছি বস্তুর কোনো একটা প্রপার্টিকে যখন আমি মাপি, সে অন্য প্রপার্টিকে চেঞ্জ করে দেয় না। তোমরা আগে আমি সে আমার হাইটটা মাপলাম, 5 ফুট 6 ইঞ্চি ধরে মাপলাম, তারপর আমার ওয়েটটাকে মাপলাম 79 কিলো বের হলো, তারপর আমার হাইট মাপলাম, চেঞ্জ হয়ে যাবে কি? যদি আমি 3 বছর ওয়েট করি তাহলে একটু চেঞ্জ হতে পারে, ওইটা আমরা বলছি না, তাড়াতাড়ি করছি, চেঞ্জ হবে না। তার মানে কি ধারণা আমরা বুঝলাম? বস্তুর একটা প্রপার্টিকে যখন মাপবো, সেই জানাটা অন্য প্রপার্টিকে এফেক্ট করবে। কি হবে? সবাই দেখি তো? এবার আমি একটা পরীক্ষা বলবো, এই পরীক্ষাটা বস্তুগুলো এরকম হয়, বস্তুগুলো অনুপরমাণু নিয়ে করতে হবে। সেখানে গেলে তো একটা কিছু ঝামেলা হয়ে যাচ্ছে, চলো একটু বোঝার চেষ্টা করি। বস্তুটা এই পরীক্ষাটা ফার্স্ট করেছিল স্টার্ন এন্ড গার্লাক 1981 সাল। কি করেছে? একটা ওভেন আছে, এই ওভেন মাইক্রোস্কোপিক্যালি অ্যাটম পাঠাচ্ছে। এরা এক্সপেরিমেন্ট করেছিল সিলভার অ্যাটম নিয়ে, সিলভার মানে রূপো, রূপোর অ্যাটম পাঠাচ্ছে। পাঠাচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড মানে বলে তো নর্থ আর সাউথ পোল এইভাবে রেখে দিলে মাঝে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওর মাঝখান দিয়ে বস্তুটাকে পাঠাচ্ছে। এখন এই ম্যাগনেটিক ফিল্ড যখন বলেছি, দেখো ম্যাগনেটিক ফিল্ডকে আমি এইভাবে রাখতে পারি, এইভাবে রাখতে পারি, এইভাবে রাখতে পারি, ডিফারেন্ট ভাবে রাখতে পারি। তাহলে এইভাবে রাখাটা আমি এটাকে জেড অ্যাক্সিস নাম দিয়েছি, এটাকে জেড বলে নিয়েছি। আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে জেড অ্যাক্সিসে রেখে পাঠাচ্ছি। পাঠিয়ে বলে দেখছে বস্তুটাকে যদি পাঠানো হয়, ওই সিলভার অ্যাটমটাকে কখনো কখনো উপরের দিকে চলে যাচ্ছে রিফ্লেক্ট করে, কখনো কখনো নিচের দিকে চলে আসে। একটা সফিস্টিকেটেড এক্সপেরিমেন্ট, কিন্তু এটা আসলে আকার মাপার মতোই ব্যাপার না। আকারটা মাপার আগে কি ছিল? যখন ওই বস্তু ওই আগে এক্সপেরিমেন্ট আমরা দেখলাম, আকারটা মাপার আগে কি ছিল? ও অথবা ট্রায়াঙ্গেল তুমি জানো না। এখানেও এটা হচ্ছে সেই মাপার ব্যবস্থাটা সিগমা জেড এর মধ্যে দিয়ে, মানে জেড অ্যাক্সিসের মধ্যে দিয়ে ম্যাগনেটিক এর মধ্যে দিয়ে পাঠানোর আগে ওটা বলতে পারছিলেন না আপ না ডাউন, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, এটা বলতে পারছিলেন না। যেই বলতে মাপলে সেটা বলতে পারলে ওই বা আপ যাচ্ছে, বুঝে গেল? তাহলে এটা আমরা বলছি এই গোটা এক্সপেরিমেন্টটা বারবার এত বড় কঠিন ছবি না, আমি সহজ ভাবে বলছি। এই যে ওভেন থেকে পার্টিকেলটা আসছে, ওই যে ছোট পার্টিকেলটা, তারপরে জেড অ্যাক্সিসের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, দুটো পসিবল আউটকাম হতে পারে, যে উপরের দিকে যেতে পারে বা নিচের দিকে যেতে পারে, কোনো একটা পাচ্ছি। এবার চলো আমরা কম্পেয়ার করি আগে যেটা শিখলাম। তাহলে ওভেন নিয়েছি, পার্টিকেলটা পাঠিয়েছি, তার মানে এখানে ওই বস্তুটাকে নিয়েছি, শেপ মেপেছি। তা জেড মাপা মানে এখানে শেপ মাপার মতো হয়। শেপ মাপলে কি পসিবল আউটকাম? সার্কুলার যখন ট্রায়াঙ্গুলার, এখানে হচ্ছে উপরের দিকে যাবে অথবা নিচের দিকে যাবে। আচ্ছা, যদি আমি শেপ মাপি, সার্কুলার পেলাম, তারপর আবার শেপ মাপলাম, কি পাবো? সার্কুলার পাবো, তাই তো? এখানেও তাই হবে। তুমি যদি জেড মাপো, প্রথমে যদি উপরে দিয়ে যাও, তারপরে কিন্তু আবার জেড মাপো থেকে উপরের দিকে গিয়ে কোনো ম্যাজিক নেই, এরকমই কথা। এবার বলছি, ধরো আমি শেপ মেপেছি, মেপে গোল পেয়েছি, তারপর যদি রং মাপে কি পেতে পারি? লাল পেতে পারি, নীল পেতে পারি। এখানেও দেখছি আমি জেডে মেপেছি, ধরো আপ পেয়েছি, এবার এক্স মাপছি। এক্স মাপছি মানে ম্যাগনেটিক ফিল্ডটাকে এই করে দিয়েছিলাম, এবার ঘুরিয়ে দিয়েছি। তখন দেখছি আমার মধ্যে দুটো পসিবিলিটি আছে, যে আমার এক্সও দেখো জেডের পর জেড করলেও আপই থাকছে, কিন্তু জেডের পর এক্স করলে জেডে এখানে আপ পেয়ে গিয়েছিলাম, এক্স এ গিয়ে আবার আপ ডাউন দুটোই পাওয়া যাবে। এরকম কি কোনো মজা আছে? এরকমই ভালো না? তুমি শেপ করে দেখেছো, প্রথমে গোল পেয়েছো, রং শব্দ কিছু জানো না, রং দুটোই পেতে পারো।
কিছু একটা পাবে, আরেকটা স্টেপ চাই। প্রথমে জেড মেরেছি, ধরো আমি আপ পেয়েছি, তারপর এক্স মেরেছি, আপ পেয়েছি, তারপর আবার জেড মাপতে পারি, কি হবে? এটা হচ্ছে একটা কোশ্চেন। কি হবে তোমার কি মনে হয়? আপনি প্রথমে মানছি, তারপর তুমি বলছো তাই তো শিখেছি। প্রথমে যদি শেপ মেপে সার্কুলার পাই, তারপর যদি রং মেপে নীল পাই, তারপরে যদি আবার শেপ মেপে কি পাবো? সার্কুলারই পাবো। তাহলে এখানে কি পাওয়া উচিত? কিন্তু ল্যাবে গিয়ে দেখা যাচ্ছে আপও হতে পারে ডাউন তো ম্যাজিক হয়ে গেল। তাহলে এই আমি একটা ধারণা করেছিলাম বস্তু সম্বন্ধে যে আমি একটা প্রপার্টিকে যখন জানবো তখন অন্য প্রপার্টিকে ডিস্টার্ব করে না। ঠিক, এবার ভাবো তুমি প্রথম যখন করেছো এর মধ্যে দিয়ে কি পেয়েছো? শেপ করলে কি পেয়েছো? সার্কুলার। আচ্ছা, জেড এর পর এক্স করলে আপডাউন দুটোই পেলে কোনো অসুবিধা কিছু নেই, কারণ রঙের একটা নতুন ধরনের প্রপার্টি মানছি, সেখানে আপডাউন দুটো পেয়েছো। তারপর আপনি যদি জেড করে কি পাবো? কিন্তু পাচ্ছি না। এখানে তো আমার এই কাজটা আমার যে তাত্ত্বিক জীবনে যা যা দেখছি সেগুলো তো আমি সবসময় শেপে সার্কুলারকে গ্রুপ পেলে আবার শেপ করলে সার্কুলারই পাবো, কিন্তু এখানে পাচ্ছি না। তো ধারণা চেঞ্জ হয়ে গেল। আমরা এই যে এত বড় একটা বললাম ধারণা নিয়েছি ক্লাসিক্যাল জগতে যে আমি কোনো একটা জিনিসকে মাপলাম, সে অন্য প্রপার্টিকে চেঞ্জ করে না। এটা দেখো এই অনুকরণ জগতে কাজ শুরু হয়েছে। তারা এখন কি করবে? এক হতে পারে ভয়কে থামিয়ে দিতে পারে, আরেকটা হতে পারে না, মানে অনুকরণ জগতের নিয়মগুলো আরো টুপিকুলিয়া অদ্ভুত রকম, সেটাকে ভালো করে বুঝি। এখানেও তুমি ভাবো না, এখানেও তুমি এটা আপাতত কি করেছো? এই ডিফ্লেকশন করে কি কি পসিবিলিটি তৈরি করে? ডিফ্লেকশন করে তো জেডে আপ তৈরি করে ফেলেছে অলরেডি। এখানে তো যেরকম শেপ মাপার আগে কি ছিল তুমি জানো না? মাপার আগে মেপে কি সার্কুলার, তারপর রং মেপেছো, কি পেয়েছো, তারপর শেপ মাপে চেঞ্জ হয়ে যাবে কি? তাহলে রং মাপা তোমার শেপ মাপাকে চেঞ্জ করে না। তাই এখানে তো তুমি জেড মেপে আপ পেয়ে গিয়েছিল, তারপর এক্স পেয়েছো, ঠিক আছে, এক্স কিছু একটা পেয়েছি, ধরো আপ পেয়েছি, তারপর তুমি আবার জেড মাপছি। এখানে তুমি বলছো চেঞ্জ হবে না। এগুলো তো ফিজিক্যাল প্রপার্টি, এটাও ফিজিক্যাল প্রপার্টি। কারণ পার্টিকেল এদিকে যাচ্ছে ওইদিকে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে গেলে এদিকে চলে যায়, ওদিকে চলে যায়, একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। ফিজিক্যালি যেটা আমি একদম এক্সপেরিমেন্ট করে টেস্ট করতে পারি, এটাই তো আমরা করছি। তাহলে এটা খুব বড় একটা ধাপ। তার মানে এটাকে আমরা বলি রিয়েলিটি বা বাস্তবতা। রিয়েলিটি মানে কি? রিয়েলিটি হচ্ছে বস্তুর সেই প্রপার্টি যেটা বস্তুর মধ্যেই আছে, আমার এক্সপেরিমেন্ট করে ক্রিয়েট করে না। বস্তুর মধ্যে আছে প্রপার্টিটা, আমি এক্সপেরিমেন্ট করে আসলে জেনে নিই। ধরো আমি বললাম তোমার আমার বডি টেম্পারেচার মাপ, কিভাবে মাপি আমরা? আচ্ছা, থার্মোমিটারটা গিয়ে কি টেম্পারেচার তৈরি করে না? টেম্পারেচার আমার বডিতে ছিলই, আমি থার্মোমিটারটা জাস্ট রিডিংটা দেয়। তাহলে রিয়েলিটি এই টেম্পারেচার হচ্ছে বাস্তবতা আমার শরীরে, যে একটা টেম্পারেচার আছে। রিয়েলিটি মানে কি? যেটা বস্তুরই প্রপার্টি, আমরা শুধু এটা জানি না। কিন্তু এটা তো তোমরা জেনে গেল না, আমার মাথার সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল। এটা একটা খুব বড় ধারণা। এই ধরনের পরীক্ষাগুলো আসছে, সায়েন্টিস্টরা মানে আমরা 2000 বছর ধরে সায়েন্সকে যেভাবে বুঝে এসেছি, চারদিকে জগৎকে, অনুকরণ জগৎ তো অন্যভাবে বিহেভ করা শুরু করেছে। এটাকে তো বুঝতে হবে। আর এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এই ছবিটা কি? এটা মার, এটা কি পুকুরের মধ্যে এটা ওয়েব তৈরি। দেখো মার্বেলকে কিন্তু ওয়েব বলো, মার্বেলকে পার্টিকেল, আর এটাকে ওয়েব বলো। আচ্ছা, আমি যদি তোমাকে এক লাইনে বলি পার্টিকেল আর ওয়েবের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স, এক কথায় কি উত্তর হতে পারে? কি হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার? পার্টিকেলের নেচার হচ্ছে পার্টিকেল যদি এখানে থাকে ওই সময় অন্য কোথাও থাকতে পারে, কিন্তু ওয়েভ একই সঙ্গে অনেক জায়গায় থাকতে পারে। তাহলে পার্টিকেল হচ্ছে সেই
প্রপার্টি যেটা লোকালাইজড, পার্টিকেল যদি সেটা এই ঘরে থাকে ওই ঘরে থাকতে পারে, বাট ওয়েভ একসঙ্গে অনেক জায়গায়। তাহলে এটা হচ্ছে বিপরীত ধর্মী প্রপার্টি। ওয়েভ আর পার্টিকেল যেটা হচ্ছে বিপরীত ধর্মী প্রপার্টি। ক্লাসিক্যাল মেকানিক্স আমরা দুটোই পাই। আমরা যখন পার্টিকেলকে স্টাডি করি তার জন্য আমাদের নিউটনের বইগুলো আছে। নিউটন বলে পার্টিকেলকে দাগ কামানো কিভাবে, তোমরা হয়তো পড়েছো, পরে যখন দেখবে ওয়েভের মেকানিক্স, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ওয়েভ থিওরি, ইলেকট্রোডাইনামিক্স যখন পড়বে তার জন্য একটা খুব সুন্দর থিওরি। দুটোই জিনিস আছে, আলাদা আলাদা ভাবে আছে। এখন চলো আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করি অনুকরণ নিয়ে। এই অনুকরণের ক্ষেত্রে এটা ঠিক লাইট দিয়ে করতে হয়। লাইটের কণাকে ফোটন বলে নাম দেয়, এটা জাস্ট একটা নাম। এটা হলো ফোটন গান, এটা একটা ভালো ফোটন গান। এই যে আমি ক্লিক করছি, একটা লাইট বের হচ্ছে, ওই জন্য এরকম ধরনের এটা ফোটন গান। তারপর এটা যা এটাকে হচ্ছে একটা কাঁচ রেখে দিয়েছি। আচ্ছা, কাঁচের মধ্যে লাইট পেলে কি হতে পারে? রিফ্লেক্ট করতে পারে, আর কিছু অংশ রিফ্লেক্ট করে দিতে পারে। তার মানে মাঝে মাঝে এদিকে ভেতরে লাইটটা এদিকে বেরিয়ে যাবে, মাঝে মাঝে উপরে দিকে যাবে। তার মানে এই জন্য বলে বিম স্প্লিটার, ও স্প্লিট করে দেয়, ভাগ করে দেয়, কখনো কখনো এদিকে যায়, কখনো কখনো এদিকে যায়। আমরা এখানে বলছি 50%। 50% মানে কি? তুমি যদি 1 লক্ষ ফোটনকে পাঠাও, লাইটের কণাকে পাঠাও, 50,000 বার রিফ্লেক্ট হবে, 50,000 বার ট্রান্সমিট। এখন এটা তুমি 50-50 না 60-40 চাও, এটা আপনি মানে আমাদের টেকনিশিয়ান বলো সেইভাবেও কাজকে তৈরি করে দেবে, এটা করা যায়। তাহলে আমি একটা ফোটন গান নিয়েছি, একটা 50% লিড স্প্লিটার নিয়েছি, এখানে একটা মিরর লিখেছি। মিরর মানে জাস্ট রিফ্লেক্ট করে। মিররের কাছে ডিফারেন্স আছে, মিরর তো উল্টো দিকটা একদম মানে রং ওই মালটাই দিয়ে ওটাকে কি করে ওটার মধ্যে ট্রান্সমিট করে। তাহলে এই যে ফোটনটা যাচ্ছে বিস্কুটের দিকেও ভাগ হতে পারে, তারপর মিররে যাচ্ছে, তারপর এখানে ডিটেক্টর, তারপর যদি ফোটনটা এখানে যায় তো ডিটেক্টর একটা কিছু হয়ে যায়, লাইট সবুজ লাল ডিটেক্টরটা সবুজ হয়ে যায়। তা ডিটেক্টর দেখে আমরা বুঝে যাবো আচ্ছা এখানে কি। আচ্ছা, এই যে একটা ফোটন গান নিয়েছি, 50% বিস্কুটের নিয়েছি, তাহলে ধরুন যদি 1000টা ফোটন পাঠাই কতক্ষণ রিফ্লেক্ট হবে? 500টা। কতক্ষণ ট্রান্সমিট হবে? 500টা। আমি এখানে একটা মিরর লাগিয়ে দিই, তাহলে কি হবে বলো? 500টা হবে। 1000টা বেরিয়েছে, বেরিয়ে এই বিস্কুটের কটা যাবে এদিকে? 500টা। এদিকে কটা যাবে? এখানে গিয়ে 500টা আসলো, 250 হয়ে যাবে। এখানে গিয়ে 500টা কি হবে? 250 হয়ে যাবে। এটা একটা বিস্কুটের লাগিয়ে দিলাম 50-50। 500টার মধ্যে কোথায় দিয়ে যাবে? 250 এদিকে যাবে, আর 250 আর এদিকে যে 500টা আসছে সে কে আবার এখানে আসবে, কতগুলো এদিকে যাবে? 500টা এসেছিল, 500টাকে কতগুলো এখানে যাবে? এখানে কতগুলো যাবে? তাহলে টোটাল যদি 100টা পাই, টোটাল পাঠাই, এখানে কটা কটা পাবো? মানে 500টা। 100 বলে 50। এই অবধি কি সময় বোঝা গেল? এগিয়ে তো চলো, তাই তো পাওয়া উচিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ল্যাবে গিয়ে যদি তুমি এক্সপেরিমেন্টটা করো, দেখবে সব এখানে কি হলো? আমরা কি বুঝবো না, ল্যাবে গিয়ে সত্যি সত্যি লোকের উপরে এক্সপেরিমেন্ট করো, কি করবো? বিম স্প্লিটারের মধ্যে 1000টা পাঠাচ্ছি, কিন্তু সবসময় একটা ডিটেক্টর করছে, আর একটা তো ফোটন যাচ্ছেই না। এটা কি করে এটা ক্লাসিক্যাল জগতে মানে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা এটা দেখতে পাই না। এটা ওই অনুকরণ জগতে মানে যত ক্ষুদ্রাতি পুরো জগতে গিয়ে এরকম যায়। এটাকে খুব সুন্দরভাবে আমরা এক্সপ্লেন করে কি করতে পারি? এক্সপ্লেন মানে কি? এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। আমরা বললাম ফোটনটা আসলে দুটোই, ও পার্টিকেল ও ওয়েভ। দেখো একটু আগে আমরা বলেছি ক্লাসিক্যাল জগতে যে পার্টিকেল সে ওয়েভ হতে পারে, যে ওয়েভ সে পার্টিকেল হয়। অনুকরণ জগতে খুব পিকুলিয়ার হয়, যে পার্টিকেল যে ওয়েভ, যে ওয়েভ সে পার্টিকেল। তাহলে আমরা তো পার্টিকেল, এই আমি এখানে আছি,
আমি কি দেশে বসে আছি এখন নেই, তাহলে আমি পার্টিকেল দেখি, তুমি বলছো তাহলে এই জিওমেট্রি ভুল না, ওই মাসটা যখন বাড়তে থাকে তখন ওর ওয়েব প্রপার্টিটা নষ্ট হবে। এগুলো খুব সুতারি সূত্র বলে ওর মতো দুটো প্রপার্টি খুব প্রিডমিনেন্ট আছে, এটাকে বলা হয় দ্বন্দ্ব, মানে অপোজিট প্রপার্টি একসঙ্গে কোএক্সিস্ট করে আছে। এটা আরেকটা ধারণা যেখানে আমাদের ক্লাসিক্যাল প্রাথমিক জীবনে যে আমাদের ধারণা সেটা ভেঙে পড়ছে কোন পরমাণু জগতের মধ্যে। এখন কি করবো এটা নিয়ে? এটা একটা হতে পারে আমি যা জীবনে যা শিখলাম এটা ভুল, আরেকটা হচ্ছে না কিছু গন্ডগোল এগুলো নিয়ে আমি চর্চা করবো। কি করবে তোমরা? এটাই বোঝার চেষ্টা করি। আমি এক্সিডেন্ট ভুল করতে পারে না, আমি এক্সিডেন্ট করে পাচ্ছি এটা, এই ঘটনাটাকে বলা হয় ওয়েব পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে, সংক্ষেপে কোয়ান্টাম মেকানিক্স কি এটা আমি বলার চেষ্টা করি বা আপনাদের দরকার নেই। এখন প্রশ্ন যে এই এক্সিডেন্ট গুলো হচ্ছে, এই এক্সিডেন্ট গুলো তাহলে তো আমাদের ক্লাসিক্যাল জগতের যে ভিউটা ছিল এটা চেঞ্জ হয়ে গেল। এটা কি করে আমি এক্সপ্লেন করব? এই নিয়ে তর্ক শুরু হয়ে গেল খুব বিখ্যাত বেরিয়ে গেল। ঠিক আছে না তোমরা? আলবার্ট নিলস বোর এরা দুজনেই কোয়ান্টাম মেকানিক্স তৈরি করছে, কিন্তু এদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল কিভাবে তাদের জগৎকে দেখতে পারবে। আইনস্টাইন যখন তর্ক হতে হবে এমন বলছে, তাহলে নেচার একই ওটা পার্টিকেল দেখাবে না ওয়েভ দেখাবে, এটা ডিটারমিনিস্টিক নয়, রিয়েলিটি নেই, বাস্তবতা নেই, ওটা প্রবাবিলিস্টিক হয়ে গেছে। আইনস্টাইন বলছে না এরকম হতে পারে, এরকম হয় না, ওটা বাস্তবতা থাকতে হবে। আমি কি করে বাস্তবতা তৈরি করব? বাস্তবতা হয়েছে। কিন্তু আইনস্টাইন বলছে এটাকে I anyway am convinced that he does not throw dice. কি মানে God does not throw dice? এখানে God বলতে নেচারকে মিন করছে, যে নেচার খুব একটা ডিটারমিনিস্টিক রুল মেনে গেছে। আইনস্টাইন নিজে খুব সম্ভবত অ্যাথিস্ট ছিলেন, ভগবানের এক্সিস্টেন্সে বিশ্বাস করতেন না। এখানে God বলতে নেচারকে মিন করছে, যে নেচারের রুলটা খুব ডিটারমিনিস্টিক, ওর মধ্যে কোনো প্রবাবিলিটির গল্প নেই। ওর বলছে দেখো আইনস্টাইন নেচার কিরকম করে নেচার থেকে শিখে নাও, তুমি আবার বলে দিচ্ছ কেন? আইনস্টাইন স্টপ টেলিং গড হোয়াট টু ডু, মানে গড বলতে নেচার কিরকম হবে না তুমি বলে দিচ্ছ কেন? এটা তো নেচার যেটা দিচ্ছে এটাই আমরা শিখে নেব, অ্যাকসেপ্ট। এটা নিয়ে প্রচুর বিতর্ক, এটা 1935 সাল থেকে শুরু হয়েছে। তাহলে কে ঠিক বলে বলে মনে হয়? হ্যাঁ দুজনে কেন মনে হচ্ছে? তোমার কোনো কে ঠিক তুমি কি বলবো? তো তা দুজনে না বলবো চলো আমরা পরীক্ষা করে দেখে নিই, আমরা তো সায়েন্টিস্ট, সায়েন্স পরীক্ষায় কি ঠিক হচ্ছে ওটা বলবো, পরীক্ষা করে ঠিক এটা বোঝার চেষ্টা করি, কিন্তু কিভাবে পরীক্ষাটা ডিজাইন করবো এটা খুব ক্লিয়ার। আচ্ছা আমি আরেকটা ঘটনা বলছি, ধরো ওই যে এক্সপেরিমেন্টটা প্রথমে করতে এই বস্তুর মধ্যে শেপ আর রং এটাই আমরা করছি। একজন আছে ওই নাম কি বলতে মমতা, ওই ক্যান্সার বলতে তুমি এটা ধরো মমতা এই ঘরে এক্সপেরিমেন্টটা করছে, আর একজন বলো তোমার নাম কি বলো? হ্যাঁ আরাত্রিকা 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 না আরাত্রিকা 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 এই এক্সপেরিমেন্টটা আরেকটা জায়গায় করছে। ধরো ও এখানে বসে এক্সপেরিমেন্টটা করছে আর আরাত্রিকা চেন্নাইয়ে বসে সেটা বলতে পারি আমরা। আচ্ছা তুমি ঠিক করলে এই বস্তুটা আকার মাপ, এটা ঠিক করতে পারো তুমি তোমার ইচ্ছে, আবার তুমি চাইলে ঠিক করতে পারো না আমি এখন রং মাপ, আবার ও তুমি তোমার বস্তুটা দিয়ে ঠিক করতে পারো না আমি এবার ওই রং মাপ, বা তুমি ঠিক করতে পারো শেপ মাপ। আচ্ছা ভালো করে ভেবে দেখা তো, তুমি ধরো শেপ মাপলে শেপ নিয়ে কিছু একটা আউটকাম পাবে তো, আর তোমার আউটকামটা ও কি করছে তার সঙ্গে চেঞ্জ হয়ে যাওয়া উচিত কেন? এটা উচিত না, এটা প্রুভ করা যায়, এটা আমার জগৎ সম্বন্ধে আমাদের ধারণা নেই। মানে কি ইনস্ট্যান্টলি কোনো সিগন্যাল এখান থেকে ওইখানে যেতে পারে না। আমি আমার মনে করছি আউটকাম পাবো, ও তো অনেক দূরে বসে আছে, ওকে তুমি প্রয়োজনে চেন্নাই যদি ঘুম না হয় ওকে তুমি আলফা সেন্টারে পাঠিয়ে দাও, আলফা সেন্টারে 3
বছর লাগবে লাইনে যেতে 3.5 মিটার কতগুলো পাইনি বলে কোথাও উত্তর হবে আমি মানব না। তার মানে এটা জবাব শুনতে আমাদের আরেকটা ধারণা, এটাকে বলা হয় লোকাল ইন্টিগ্রেশন। এটাকে বলা হয় পরে আমরা এটাকে বলি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। বিশেষ আপেক্ষিকতাবাদের সূত্র অনুযায়ী আলোর চেয়ে বেশি গতিতে কোনো সিগন্যালেরই যাত্রা করা অসম্ভব। এটা তাই তুমি তোমার মতো রেজাল্ট পাবে, ওর মতো রেজাল্ট পাবে। ও কি রেজাল্ট করছে সেটা তোমার রেজাল্টকে চেঞ্জ করা উচিত। এখন আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের ধারণা হচ্ছে সমস্ত বস্তুর রিয়েলিটি থাকবে এবং এটা লোকাল মেমরি থাকবে, লোকালিটিও মেনটেন। কি বলছি, সমস্ত প্রাকৃতিক ঘটনাকে বাস্তবতা এবং স্থানীয়তা দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। এটাই হচ্ছে আমাদের নেচার সম্বন্ধে আমাদের খুব ক্লাসিক্যাল একটা ধ্রুপদী ধারণা। 1935 সালে আইনস্টাইন পাস করলো কোয়ান্টাম মেকানিক্স দ্বারা একটা ধারণা হচ্ছে এটা বলা যায়। আইনস্টাইন তখন যে পেপারটা লিখেছিল তখন এত হইচই হয়ে গেছিল যে নিউ ইয়র্ক টাইমসেও ওটা আর্টিকেল ছাপা হয়েছিল, আইনস্টাইন অ্যাটাকস কোয়ান্টাম থিওরি। আইনস্টাইন নিজেই কিন্তু কোয়ান্টাম থিওরি করেছিল, আইনস্টাইন বলে যে কিসের জন্য প্রবাবিলিটি এফেক্টের জন্য। প্রবাবিলিটি এফেক্ট এর কথা বলা হয়, কিন্তু আইনস্টাইন অ্যাটাক কোয়ান্টাম থিওরি বুঝে গেল। এটা হচ্ছে সেই বিখ্যাত পেপার, এটাকে বলা হয় ইপিআর পেপার। আইনস্টাইন, পোডলস্কি এন্ড রোজেন ওরা দুজন কলিগ ছিল, ওরা তখন হিউস্টনে ছিল। ওরা এখন এরকম একটা এক্সপেরিমেন্ট করে দেখালো কোয়ান্টাম মেকানিক্স আর লোকাল রিয়েলিটির সঙ্গে রাশিবিজ্ঞান দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে। দেখো সেই ব্যাখ্যাটা আমরা এখানে ডিসকাস করতে পারি, বাট দরকার নেই, কিন্তু খুব ক্লিয়ার হচ্ছে এটা মেইন বক্তব্য যে আইনস্টাইন ওদের মধ্যে কি ঠিক যে নেচারকে আমি লোকাল রিয়েলিটির দিকে এক্সপ্লেন করে ফেলতে পারবো, আইনস্টাইন বলছে পাওয়া উচিত সব। কিন্তু কোয়ান্টাম ডেসক্রিপশনটা ওটার সাথে কম্পারেবল নয়, সেজন্য আমাদের নতুন থিওরি বুঝতে হবে। কোয়ান্টাম একটা ফুললি কমপ্লিট থিওরি হয়নি, কেউ একটা কোশ্চেন করছিল কোয়ান্টাম কি ফাইনাল থিওরি, আইনস্টাইন মনে করতো কোয়ান্টাম ফাইনাল থিওরি নয়, আমাদের আরো একটা থিওরি আছে, আমরা এই মুহূর্তে জানি না। যখন আইনস্টাইন 1925 সালে কথাটা বলছেন, আমাদের আরো চর্চা করতে হবে, আরো স্টাডি করতে হবে, এক্সপ্লেন করতে হবে, সেখান থেকে সেই ফাইনাল থিওরিটাকে খুঁজতে হবে। কিন্তু সমস্ত আলোচনা এই খাতায় কলমে হচ্ছে, কোনো এক্সপেরিমেন্ট তৈরি করা যাচ্ছে। সেই আইনস্টাইনের যে পরীক্ষাটা কিভাবে আইনস্টাইন বলেছিল সেটা আছে, একটা উপায়ে বলা যায়, বাট এটা না বুঝলেও আমাদের আলাদা চলবে। এই ইপিআর প্যারাডক্স এইটা তাহলে আইনস্টাইনের মনের মধ্যে কে ঠিক, এই কোশ্চেনটা সায়েন্টিস্টদের মধ্যে ছিল, অনেকেই বলেছিল। 1935 সালে কোশ্চেনটা করা হলো, সামনে তারপর আর চর্চা হয়নি। একটা কারণ পসিবল হতে পারে যে 1944 সালে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, যুদ্ধের সময় তোমরা জানো পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, হয়তো সেই একটা কারণ, বড় কারণ যে সায়েন্সের চর্চা তখন কিছুটা হলেও থেমে গিয়েছে। এই কোশ্চেনটাকে আবার অ্যাড্রেস করলো জন বেল 1964 সালে। এই ভদ্রলোক হচ্ছে জন বেল, 1964 সালে। উনি হচ্ছে আইরিশ বিজ্ঞানী। তাহলে এই বেলের কথা বলছি, আয়ারল্যান্ডের একজন বিজ্ঞানী 1964 সালে উনি একটা সুন্দর মেকানিজম তৈরি করলো যে কি করে ল্যাটিন টেস্ট করে আমরা বলবো আইনস্টাইন ঠিক না ভুল। টমস কোয়ান্টাম খুব মজা করছে, ও বলছে ও নিজেকে নিয়ে ডিজাইন করছে, আই এম কোয়ান্টাম ইঞ্জিনিয়ার বাট অন সানডে আই হ্যাভ প্রিন্সিপাল। মানে কি বলছে, উনি ছিল সানের নাম শুনে তোমরা সান অ্যাক্সিলারেটর আছে জেনেভাতে, সেই সানে কিন্তু অ্যাক্সিলারেটর বানাতে হতো, এই সব উনি খুব এক্সপার্ট ছিলেন। কারণ উনি সেগুলো বানাতে হতো, কিন্তু রোববারে বাড়িতে যখন ছুটির দিন থাকতো তখন বাড়িতে বসে বসে পুরনো পেপারগুলো পড়তো। ওই আইনস্টাইনের মনের মধ্যে একটা তর্ক হয়েছিল, ওটা ঠিক রিজলভ হয়নি, কেটে ভাবি তো কিছু করা যায় কিনা। সেই জন্য আই এম কোয়ান্টাম ইঞ্জিনিয়ার বাট অন সানডে আই হ্যাভ মাই প্রিন্সিপাল। ওই ডিপ প্রবলেমগুলো, ফিলোসফিক্যাল প্রবলেমগুলো উনি বলতাম না। আমরা এটা বেলের পরীক্ষা বোঝার চেষ্টা, খুব সহজ। বেলের পরীক্ষা বোঝার জন্য আমাদের একটা গেম করতে হবে। গেম তো তোমরা সবসময় খেলো, কি কি গেম করে কি কি গেমের কথা মাথায় আসে। ক্রিকেট একটা গেম, ফুটবল একটা গেম, তার প্রত্যেকটা গেমের কিছু নিয়ম থাকে। ক্রিকেটে
উইকেট থাকবে, ব্যাট নিয়ে ব্যাট করতে হবে, বলটা উইকেটে লেগে গেলে তুমি আউট, বাউন্ডারির বাইরে গেলে চার, এরকম কিছু রুল থাকে না? অনেকগুলো ক্রিকেটে অনেকগুলো নিয়ম আছে। আমাদের এইগুলো খুব ছোট, এত না, তিনটে মাত্র নিয়ম। এইখানে দুজন প্লেয়ার থাকবে, ওদেরকে আমরা বলছি অ্যালিস আর বব, আর একজন রেফারি থাকবে। ক্লিয়ার? ওকে আমরা বলছি চার্লি। রেফারি অ্যালিসকে কোশ্চেন করবে। কোশ্চেন খুব সহজ কোশ্চেন করবে। রেফারি ওকে অ্যালিসকে বলবে, আমি তোমাকে একটা নাম্বার দেব, 0 অথবা 1। দ্যাটস অল। বলবো 0 অথবা 1। কখনো কখনো বলবে অ্যালিস তোমাকে আমি এবার 0 দিয়েছি, কখনো কখনো বলবে অ্যালিস তোমাকে আমি এবার 1 দিয়েছি। এইটুকু, এটাই নিয়ম। সিমিলারলি অ্যালিসকে কি করতে হবে? অ্যালিসকে বললাম 0 1 থেকে অ্যালিসকে একটা উত্তর দিতে হবে। বলবো 0 দিয়েছে, আমার উত্তর হচ্ছে +1। 1 দিয়েছে, আমার উত্তর হচ্ছে +1। 0 দিয়েছে, আমার উত্তর হচ্ছে -1। 1 দিয়েছে, আমার উত্তর হচ্ছে -1। এরকম বিভিন্ন ভাবে চারটা পসিবিলিটি আছে। সিমিলারলি চার্লি বর্তমানটা কোশ্চেন দেবে, দুটো, আইদার 0 অথবা 1। বর্তমানটা উত্তর দিতে হবে যেন প্লাস অথবা মাইনাস। এইটুকুই খেলার নিয়ম। কিন্তু খেলার আরেকটা কিছু শর্ত আছে। খেলাটা শুরু হওয়ার পর অ্যালিস আর বব নিজেদের মধ্যে কথা বলবে। বুঝা গেল? তার মানে অ্যালিস এই ঘরে আছে, ববকে অন্য ঘরে পাঠিয়ে দিচ্ছে এবং ওদের কাছ থেকে সমস্ত ফোন টোন সব কেড়ে নিয়ে নিচ্ছে, আর কোনো কথাবার্তা নেই। ক্লিয়ার? এটা তো গেম খেলার নিয়ম। এবার গেম জেতা হারার নিয়ম তো বলতে হবে না। বলছে চল আমরা এই গেমটা বহুবার খেলবো। গেম জেতার নিয়ম বলছে অ্যালিস যে উত্তর দেবে আর বব যে উত্তর দেবে, অ্যালিসের উত্তর কি দিতে পারে? অ্যালিস +1 অথবা -1। বব কি উত্তর দিতে পারে? +1 অথবা -1। তাহলে অ্যালিসকে কি কি কোশ্চেন করা হতে পারে? 0 অথবা 1। ববকে কি কি কোশ্চেন করা হতে পারে? 0 অথবা 1। তার মানে টোটাল 4টে কোশ্চেন হতে পারে। যে ওকে 0 দিল, ওকে 0 দিল, একে 0 দিল, একে 1 দিল, একে 1 দিল, একে 0 দিল, আর একে 1 দিল, একে 1। ঠিক? আর প্রত্যেকটা ক্ষেত্রে ধরো 0 0 দিয়েছে, ওদের উত্তর কি কি হতে পারে? প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস। তার টোটাল কতগুলো পসিবিলিটি আসছে? 16টা। প্রত্যেকটা কোশ্চেন তার 4 রকম উত্তর, 4 রকম কোশ্চেন আছে, তার টোটাল 16 রকম পসিবিলিটি আছে। কিন্তু গেম জেতার নিয়মটা হচ্ছে ওদের উত্তরের গুণফল সবসময় প্লাস। আর কিছু অ্যালিস যাই কিছু উত্তর দিতে পারে, বব যাই কিছু উত্তর দিতে পারে, কিন্তু ওদের উত্তরের গুণফলটা প্লাস হতে হবে। তাহলে অ্যালিস যদি +1 বলে তাহলে ববকে কি উত্তর দিতে হবে? +1 জিতবে না ওরা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যালিস কিন্তু জানে না, বব কিন্তু জানে না অ্যালিস কি উত্তর দিয়েছে। আবার বব অ্যালিস জানে না বব কি উত্তর দিয়েছে। ক্লিয়ার? তাহলে এই অবস্থায় গেমটা কি জেতা যাবে? হ্যাঁ, তাহলে অ্যালিস কি করবে? অ্যালিস কি ধরো 0 দেওয়া হয়েছে, অ্যালিস কি করবে? হ্যাঁ, জিততে হবে তো। ও প্লাস উত্তর দেবে বা মাইনাস উত্তর দেবে? কি উত্তর দেবে? প্লাস দেবে, তার বব কি উত্তর দেবে? তার মানে ওরা গেম শুরু হওয়ার আগে ঠিক করে নিয়েছে যে যাই কোশ্চেন আসবে তুইও প্লাস দিবি, আমিও প্লাস দেব। তাহলে সবসময় আমাদের প্লাস থাকবে। তখন কথা বলতে ওটা কি গেম শুরুটা একটা ঠিক করে নিয়েছে। তাহলে এই গেমটা সত্যি সত্যি আমরা জিতে দেবো। এটাই আমি বলছি, অ্যালিস আর ববকে যাই কোশ্চেন করা হোক না কেন, ওইটা এখানে একটু সহজ করে আমি বলার চেষ্টা করছি। ওদেরকে যাই কোশ্চেন করা হোক না কেন, ওরা সবসময় প্লাস উত্তর দেবে। তাহলে ওদের গুণফলটা সবসময় প্লাস হচ্ছে না। আর অন্য কোনো ভাবে ওরা লিখতে পারে এটা? ওরা ঠিক করে দিলে সবসময় আমরা মাইনাস করে উত্তর দেবে। তাহলে ওদের গুণফলটা +1, তাহলে ওইটাও একটা যেতে পারে। তাহলে এইভাবেও জিততে পারে। যেখানে এটা একরকম ভাবে জিততে পারি, স্ট্র্যাটেজি করতে পারে ওরা, তাহলে এইভাবেও জিততে পারে। তাহলে এটা খুব সুন্দর গেম, বা এটা সহজ গেম। আরে গেমটাকে একটু মজা করি, ভালো করে দেখো, গেমটা একটু কঠিন হয়েছে। বলে কি অ্যালিস আর ববের উত্তরের গুণফল +1 হতে হবে কখন? যখন অ্যালিসকে যা কোশ্চেন করা হবে ববকেও সেই কোশ্চেন করা হবে। তারপরে অ্যালিসকে 0 করলে যদি ববকেও 0 করা হয়, তাহলে ওদের উত্তরের গুণফল +1 হয়ে যাবে। আর অ্যালিসকে যদি 1 করা হয় তখন বব
ওয়ান হতে হবে। কিন্তু ওদের যদি আলাদা আলাদা কোশ্চেন করা হয় তাহলে ওদের গুণফল মাইনাস ওয়ান একটু কঠিন হবে না গেমটা। কারণ মাথায় রাখতে হবে অ্যালিস জানে না ববকে কি কোশ্চেন করা হয়েছে এবং এটাও জানে না বব কি অ্যান্সার দিয়েছে, এবং ববও জানে না অ্যালিসকে কি কোশ্চেন করা হয়েছে এবং ও কি অ্যান্সার দিয়েছে। বুঝলে তো? দেখুন প্রশ্ন হচ্ছে এই গেমটা কি জেতা যাবে? এটা খুব সহজ, তোমরা বাড়ি থেকে একটু চেষ্টা করলে দেখবে এই গেমটা আমরা জিতে যেতে পারবো। কিন্তু স্ট্র্যাটেজি দেখো, ওরা ঠিক করে নিয়েছে যে যদি আমরা জিরো পাই, ওরা দুজনে ঠিক করে নিয়েছে যদি আমি জিরো পাই আমি সবসময় প্লাস দেবো, যদি ওয়ান পাই তাহলে সবসময় মাইনাস। আচ্ছা ধরো অ্যালিস জিরো পেয়েছে, ববও জিরো পেয়েছে, তাহলে দুজনেই কি উত্তর দেবে? তাহলে ওদের ওরা কি হচ্ছে? আচ্ছা যদি দুজনেই ওয়ান পাই কি উত্তর দেবে? তাহলে ওরা ঠিক করে নিয়েছে ওয়ান পেলে মাইনাস দেবে, তাহলে দুজনেই মাইনাস দিচ্ছে, প্রোডাক্ট কত হচ্ছে প্লাস। তাহলে দেখো যখন x is equal to y 0 0 আর 1 1 তখন কোন ফলটা প্লাস 1 হতে হবে, মেনে যাচ্ছে না? এটা তো কন্ডিশন ছিল। আর যখন আলাদা তখন তো কোন ফল মাইনাস, তাহলে কি মেনে যাচ্ছে? বুঝলে তো? এই কিন্তু একটু আগের থেকে কঠিন কিন্তু স্টিল ঠিক আছে। এবার আমি আরেকটা কি এটা হচ্ছে উইনিং কন্ডিশন, ঠিক আছে? এই উইনিং কন্ডিশনটা দেখতে খারাপ লাগছে, আমি একটু ভেঙে দিয়েছি। বলছি অ্যালিসকে যখন জিরো দেবে এবং ববকে যখন জিরো দেবে তখন ওদের গুণফলের তাদের উত্তরের গুণফল প্লাস ওয়ান হতে হবে। যখন জিরো ওয়ান দেবে তখন উত্তরের গুণফল প্লাস ওয়ান হতে হবে, যখন ওয়ান জিরো দেবে প্লাস ওয়ান হতে হবে, যখন ওয়ান ওয়ান দেবে তখন মাইনাস। এবার তোমরা একটু এক মিনিট ভাবো তো এটা কি যেতে যাবে? কেন বলছো? না না না, জিরো মানে জিরো কোশ্চেনের উত্তর তো প্লাস ওয়ান হবে। জিরো হচ্ছে মানে x is equal to 0 তে এই উত্তর তো প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান। এটা কি যেতে যাবে? এটা হচ্ছে কোশ্চেন। কি মনে হচ্ছে? আমি এই জিনিস ঠিক বলেছি, এটা যেতে যাবে না, কিন্তু কিভাবে ওটা প্রুভ করবে যেটা যেতে যাবে না? কিছু মাথায় আসছে বলো, একটু ভাবতে পেরে যাবে। আচ্ছা আমি তো চারটে ইকুয়েশন নিয়েছি, এই চারটে ইকুয়েশনটা গুণ করে দাও তো, তাহলে এদিকে কি পাচ্ছ বলো তো? দুবার এদিকে আছে a0 স্কয়ার, a1 কভার আছে দুবার a1 স্কয়ার, b0 কভার আছে দুবার b0 স্কয়ার, b1 কভার আছে দুবার b1 স্কয়ার। তার মানে ডান দিকটা কি হচ্ছে? a0 স্কয়ার, a1 স্কয়ার, b0 স্কয়ার, b1 স্কয়ার। আচ্ছা a0 a1 একটু নেগেটিভ হতে পারে প্লাস অথবা মাইনাস 1, কিন্তু স্কয়ার করলে কি হয়ে যাবে? আর এই ডান দিকটা কি আসছে গুণ করলে? একটা মাইনাস ওয়ান না আমি ডান দিকটা কি হয়ে যাচ্ছে? তাহলে যদি গেমটা ওরা নিতে পারতো তাহলে কি হয়ে যেত? প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1, এটা হয় না গেল। তাহলে এই গেমটা তাদের দেখা যায় ওই যে বের বললাম বেরটাই প্রুভ করে যায়, কিছু করে না। এটা কি মনে হবে? সত্যি বলছি যা সেটা করেছে ও বলছে দেখো তুমি যদি এই গেমটা খেলতে চাও অ্যালিসার মনের মধ্যে দূরে দূরে রেখে, তাহলে কোনোদিন যেতে যাবে। আচ্ছা কোনোদিন তো যেতে যাবে না, কতবার জিততে পারে? নেক্সট কোশ্চেন যেটা করতে পারি, দেখো প্রথম দিকে তুমি বলো সবসময় আমরা প্লাস ওয়ান উত্তর দিতে চাইছো, তাহলে প্রথম দিকে কন্ডিশন মেনে যাবে না? তাহলে 4 বারের মধ্যে 3 বার দিতে যাবে, তাহলে কত পার্সেন্ট পাওয়ার দিতে জিতবে? 75%। তাহলে বে আরেকটা লাইন বলো, এটা তো যেটা যাবে না, ম্যাক্সিমাম 75% দিতে যাবে, এর বেশি দিতে না। এর বেশি দিতে গেলে কি তুমি অফ হবে না? তো বেল কি প্রুভ করলো? এই নেক্সট কোশ্চেন হচ্ছে সর্বাধিক কত প্রবাবিলিটি বা সম্ভাবনায় এই খেলাটিকে জেতা যায়। বেল দেখালো মাত্র 75%। বাবু মানে আরেকটু অঙ্ক করে দেখালো যদি ওই যে লোকাল রিয়েলিজম আইনস্টাইন যেটা কথা বলছে লোকালিটি রিয়েলিটি এগুলো যদি সত্যি হয়, দুটোই আমি ধরে নিই সত্যি, তাহলে প্রুভ করে দেওয়া যায় যে তুমি কোনোদিনই 75% এর বেশি জিততে পারবে না। এখন আমি যখন জ্যামিতিটা পেলাম এমন একটা মেকানিজম যে 75% এর বেশি প্রবাবিলিটি দিচ্ছে, তাহলে আমার কনক্লুশনটা কি হবে?
কর্মসূচিটা হয়তো আমাদের লোকাল নিয়ম সত্যি নয়, আর কোনো উপায় নেই, কারণ আমি তো প্রুভ করেছি এ ইজ ইকুয়াল টু এ ইমপ্লাইজ বি, মানে লোকাল রিয়েলিজম ইমপ্লাইজ এই গেমটা আমি 75% এর বেশি জিততে পারবো না। ল্যাবে গিয়ে পেয়েছি, জিতে যাচ্ছি, তারপর ওইটা বুঝছি ও দেখালো এই ব্যাপারগুলো তো দেখালো কোয়ান্টাম মেকানিক্স একটা উপায় আছে যেটা 85% যেতে তারপরে ওটা একটু সিম্পল একটা গেম। এবার কত ছোট আমরা দেখি ওই পার্টিকেলটা তৈরি করে কোয়ান্টামে ল্যাবে গিয়ে এবার এক্সপেরিমেন্ট করে দেখি যে আমি কি 75% দিয়ে আটকে আছি, তাহলে আর বেশি যেতে পারি। যদি বেশি যেতে পারি তার মানে লোকাল রিয়েলিজম ঠিক নয়। তার মানে আইনস্টাইন যে স্বপ্ন দেখছিল যে একটা লোকাল রিয়েলিজম থিওরি থাকবে, সেটা ঠিক নয়। বুঝলো? আমরা বুঝলো বেল মাত্র এইটুকুই করেছে, যদি লোকাল রিয়েলিজম ঠিক হয় তাহলে সাকসেসফুলি 75% এবং একটা উপায় তৈরি করেছে কোয়ান্টাম মেকানিক্সে যেটা 75% এর বেশি। এখন এটা তো এটাকে তোমার 1964 সালে, এখন এটা এক্সপেরিমেন্ট করতে হবে। তো এক্সপেরিমেন্ট গুলো পিন হয়, একটা করে এক্সপেরিমেন্ট করতে হবে। এটা অনেক 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 মানে হাই টেকনোলজি ডেভেলপ করতে হবে, সেটা করতে হবে। এই টেকনোলজি ডেভেলপ করেছে এই ইউনিভার্সিটিতে অ্যালান অ্যাসপেক্ট, জন ডুয়াশার, অ্যান্টন জ্যাকি, এরা হচ্ছে সেই সমস্ত বিখ্যাত কাজগুলো যেখানে ওরা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে যে এই গেমটা ল্যাবে সত্যি সত্যি মোর দেন 75% প্রবলেম আমরা জিতে যেতে পারি। তার মানে ওই যে লোকাল রিয়েলিজম ক্লাসিক্যাল যে আমাদের ধারণা সেটা ঠিক নেই। অনুমান করে জগতের দুনিয়া সত্যি সত্যি পারে। এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে, এটা একটা খুব সুন্দর একটা ডিবেট চলছিল, ফিলোসফিক্যাল ডিবেট, সেই ডিবেটকে রিজলভ করব। এখন আমরা তো এই সম্বন্ধে রিসার্চ করতে চাই, তাহলে গভর্নমেন্টকে বলতে হবে যে তুমি রিসার্চ করতে হলে এক্সপেরিমেন্ট করতে হবে, তাই না? এক্সপেরিমেন্ট করতে কিন্তু টাকা পয়সা খরচ আছে, কোথায় টাকা আসবে? তোমার আমার ট্যাক্সের টাকাগুলো আসবে, তা কেমন এটা তো পরীক্ষা হয়ে গেছে, তাহলে আর কেমন করবো? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই সামান্য এক্সপেরিমেন্ট থেকে নতুন নতুন টেকনোলজি তৈরি কি করছে কোয়ান্টাম মেকানিক্স তৈরি করেছে, বলে এটা এখন তোমার গল্প নয়, সত্যি সত্যি এক্সপেরিমেন্ট তৈরি করেছে। তুমি আমি ফোনে কথা বলছো, তুমি তোমার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছো, তবে তুমি চাইছো তোমার বন্ধুর সঙ্গে এমন কিছু কথা বলতে যেটা আর কেউ না জানতে পারে, এটা খুব স্বাভাবিক একটা চাহিদা হতে পারে। এবং তুমি যখন হোয়াটসঅ্যাপে লেখা থাকে ইট ইজ এনক্রিপ্টেড, নোবডি ক্যান নো দিস, নোবডি ক্যান নো দিস মানে আমার কাছে যদি পাওয়ারফুল কম্পিউটার থাকে আমি এটাকে বের করে ফেলবো, কি কথা বলতে সব জেনে ফেলবো। তোমরা হয়তো যারা খবর দেখো দেখবে যে বলে পেগাসাস নামের সফটওয়্যার আছে, ও ধরে ফেলে সব। কোয়ান্টাম বলছে আমি এমন একটা মেকানিক্যাল কমিউনিকেশন করবো কেউ জানতে পারবে। ওই যে বেদের ইন্টারনেট ভ্যালিডেশন যদি হয়, ওইটাকে কাজে লাগিয়ে এমন একটা ইন্টারনেট কমিউনিকেশন করবো যেটা চিরদিন গোপন থেকে গেছে। অত ইচ্ছা পাওয়ারফুল তুমি কোয়ান্টাম কম্পিউটার না করবে, এটাকে বানাই তুমি বলবো আচ্ছা তাহলে আমরা ওই হোয়াটসঅ্যাপ ইউজ করবো না, তাহলে তো বেঁচে যাবে। অনেক ক্ষেত্রে করতে হবে, ব্যাংকে যখন ট্রানজাকশন করো ওটিপি আসে না, কোনো ওটিপি আমি জেনে টাকা নিয়ে যাবো, ওটিপিটা তৈরি করবো কোয়ান্টাম আলাদা কেউ আমি করবো, আমাদের কোনো প্র্যাকটিক্যাল প্রবলেমও ধরছে। সেরকম কোয়ান্টাম কম্পিউটিং হইল নিল টকে বলছিল যে ওই যে চিপটা মুক্ত স্যাচুরেট করে যাচ্ছে, আর ছোট করা যাচ্ছে না, আর ছোট করা যাচ্ছে না। এই যে নতুন পেকুলিয়ার রুল, এই পেকুলিয়ার রুলকে কাজে লাগিয়ে কি কম্পিউটার বানানো যাবে? হ্যাঁ, বানানো যাবে, সেটাই চেষ্টা চলছে। সেই বানানো গেলে সেই কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। তুমি বলতে পারো একটা ফাস্ট কম্পিউটার মানে কি হবে না? আমি অনেকক্ষণ সময় ধরে কম্পিউটারটা চালাবো, তাহলে তো হয়ে যাবে। দেখো অ্যাপ্লিকেশন কোথায় তোমার মনে আছে? কোভিড হয়েছিল, কোভিডে যখন মেডিসিন তৈরি হয়, কি করে তৈরি হয় জানো? মেডিসিন কিভাবে তৈরি হয়? অনুপরমাণুকে বিটা মলিকিউলগুলোকে তার বিভিন্ন পারমুটেশন তৈরি হয়, কম্বিনেশন তৈরি হয়। এখন যখন অনুপরমাণুগুলো আসে লাখ লাখ পারমুটেশন কম্বিনেশন তৈরি হয়। তখন আগে সায়েন্টিস্টরা যারা বায়োলজি ল্যাবে কাজ করছে, ওরা প্রথমেই ল্যাবে যাওয়ার আগে কম্পিউটারের একটা সিমুলেশন করে। ওই 10 লাখের মধ্যে দেখা যাবে 4000 বা 1000 কে ওরা বেছে নিল, সবচেয়ে বেস্ট যারা ক্যান্ডিডেট। ওটা সত্যি সত্যি হচ্ছে না, এটা কম্পিউটার সিমুলেশন করছে। সিমুলেশন করে ওই 1000 এর মধ্যে ওই 1000 টাকে গিয়ে ল্যাবে এক্সিডেন্ট করে।
করে তাদের মধ্যে যেটা বেস্ট সেটাকে মেডিসিন সেটা তাহলে এটা যত কাজ করতে পারবো তত ভালো। কোভিড তো চাকরিটা ছড়িয়ে পড়ছে, এত লোক মারা যাচ্ছে, আমাকে তো তাড়াতাড়ি মেডিসিনটাকে আবিষ্কার করতে হবে। তার জন্য খুব ফাস্টার একটা সিমুলেশন দরকার, যেটা ক্লাসিক্যাল কম্পিউটার এক সময় আর পারছে না, থেমে যাচ্ছে, কারণ এই যে মুসলো স্যাচুরেট করে দিয়েছে, আর ছোট করতে পারছে না। সেই জন্য নতুন মেকানিজম চাই কম্পিউটেশনে, যেখানে আমি খুব তাড়াতাড়ি করতে পারি কোয়ান্টাম, এটাকে বলা হয় সিমুলেশন, মলিকুলার সিমুলেশন। সেরকম হচ্ছে এয়ার, এই যে আমরা যে মানে ট্রাফিকিং হয়, ট্রাফিকিং বলতে আমি বলছি যে ফ্লাইট চলছে, খুব একটা কমপ্লেক্স প্রবলেম। ফ্লাইটটা এখান থেকে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে, চার পৃথিবীতে প্রত্যেক মুহূর্তে কোটি 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 ফ্লাইট চলছে। আমার উদ্দেশ্য কি, কত কম সময়ে ফ্লাইটটাকে ভালো ওয়েতে অপটিমাইজ করতে পারবো, যেন সবচেয়ে কম ফুয়েল কনজাম্পশন হয়। এনার্জি ইজ এ ক্রাইসিস, human is going through extreme crisis দুই সেনারি, যেটা আমরা কম এনার্জি ফুয়েল করতে চাইবো এবং খুব তাড়াতাড়ি পৌঁছাতে চাইবো, এটা বলা অপটিমাইজেশন। খুব ডিফিকাল্ট হবে। যদি কোয়ান্টাম কম্পিউটেশন আমরা কম্পিউটারটা তৈরি করতে পারি তাহলে এই প্রবলেম হবে না। সেরকম তোমরা গুগলে সার্চ করো, তাই না? তুমি সার্চ করো, যেটা তোমরা সার্চ করো, দেখবে গুগলে সার্চ করে লেখা আছে 1 লক্ষ বা 10 লক্ষ সার্চ হয়ে যায়, অত মুহূর্তের মধ্যে অতগুলো সার্চ হয়ে যায়। প্রত্যেক সার্চের সঙ্গে সঙ্গে তোমার কারেন্ট ঢুকছে, সার্চটা যদি কম আরো ফাস্টার হয়ে যায় তাহলে কম কারেন্ট ঢুকবে, আর কম কারেন্ট ঢুকবে মানে কম ফসিল জ্বালানি তো আমাকে ইউজ করতে হবে, তাহলে এনভায়রনমেন্ট দূষণ, পরিবেশ দূষণ কম হবে। পৃথিবী আরো লঙ্গার টার্মে আমাদের এই জেনারেশনের জন্য থাকবে, তোমাদের জন্য, তোমাদের এই জেনারেশনের জন্য আরো ভালো থাকবে। সেই জন্য এই প্রয়োজনীয় জগৎটা দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে চাইছি এই নতুন আবিষ্কার, ওর অনুকরণ জগতের যে নতুন নতুন পিকুলিয়ার বিহেভিয়ার, একটা হতে পারতো আমরা ঢুকে যেতে ভয় পেয়ে গেলাম, আরেকটা হচ্ছে আমরা না মাইন্ডকে ওপেন রাখবো, ওপেন রেখে ওইখান থেকে আবার নতুন নলেজ তৈরি করলাম, ওর নতুন টেকনোলজি যেগুলো এই জন্য সায়েন্স ক্ষেত্র ওপেন। যেটা আমি শেষ করবো একটা খুব বিখ্যাত আমার খুব ফেভারিট কোট দিয়ে, আমি পড়ছি কোটটা, পরে আমি একটু বলার চেষ্টা করছি। ডেভিড মার্লি, উনি কর্নেলের একজন খুব নামকরা প্রফেসর, যখন আরেকটু বড় হবে সংস্কৃতের বইও অ্যাস্ট্রো মার্লি কি বলছে মার্লি, what makes the pursuit of science so engrossing is to learn that one most strongly held belief can be completely wrong. বলছে সায়েন্স পড়ার সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো, যে সায়েন্টিফিকের কমপ্লিট যে বিলিফটা ছিল এটা সম্পূর্ণ ভুল হয়ে যেতে পারে মাঝে। ওই আমাদের ধারণা ছিল লোকালিটি, রিয়েলিটি, এটা ভুল হয়ে গেছে। তারপর আমি কি বলছে, the search to identify and correct the error can lead to deep insight into error. এই যে আমরা নিজেদের এই ভুলগুলোকে জানছি, এই জানার মাধ্যমে যে আমরা নেচারকে আরো ভালো করে বুঝতে পারছি। পরে না, এটা খুব ইম্পর্টেন্ট, এবং আজকের যুগে তো খুব ইম্পর্টেন্ট। The world would be a far better place for all of us if this joy scientists find in exposing their own research conceptions were more common in other areas of humanity. কি বলছে, যে সায়েন্টিস্টরা আসলে নিজেদের ভুলকে কারেক্ট করার মধ্যে আনন্দ পায়। এই কারেক্ট করার আনন্দটা যদি সমাজের আরো সবাই পেত, তাহলে হয়তো মানব জাতিটা আরো খুব সুন্দর। দেখো আমরা কতটুকু এখন তোমরা বড় হচ্ছো, ভেবে দেখো আমরা কি হিস্ট্রিতে মধ্যে নিয়ে এসেছি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখেছি, হাজার হাজার লাখ লাখ মিলিয়ন লোক মারা গিয়েছে। তাহলে কি হচ্ছে, ইসরায়েল প্যালেস্টাইনে কি হচ্ছে, তাহলে এই যে ক্ষমতার উপরে এই লোকগুলো আসলে নিজেদের বুঝাতে শিখছে না এখন। তারপর ইউক্রেন রাশিয়াতে কি হচ্ছে, মারা যাচ্ছে কেন সাধারণ লোক। সেই জন্য রাশিয়াকে এই হতাশা দেখে বলছে যে সায়েন্টিস্টরা নিজেদের ভুল থেকে যে শিক্ষাটা দেওয়ার মধ্যে যে আনন্দটা পায়, এটা সবাই পাচ্ছে না। পেলে হয়তো মানব জাতিটা খুব সুন্দর, আমরা একটা মানব জাতির দিকে যেতে পারি। ঠিক আছে, কোয়ান্টাম খুব কঠিন নয়, একটা হিন্ট আমরা দেখাতে পারলাম যে খুব পিকুলিয়ার ব্যাপার। এখানে শেষ করি, আমি জানি সবাই তোমাদের খিদে পেয়ে গেছে, পারলাম না, কিন্তু তারপর সেখানে আরো খুব সুন্দর জিনিস আছে। এটা তো একটুই হলো, তারপর তোরা এক্সপিরিয়েন্স হাতে কপি